দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। কাজের সুযোগ বাড়লেও গেল এক বছরে দেশের মানুষের আয় কমেছে 2.5 ভাগ। সিপিডির বিশ্লেষণ, পাচার ঠেকাতে জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে এবারও। 5 বছর পরও দুর্ঘটনার প্রভাব মুক্ত হতে পারেনি রানা প্লাজার আহত শ্রমিকরা। শ্রম অধিকার নিশ্চিতে অগ্রগতি সামান্য। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশে কর্মসংস্থান বাড়লেও মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, এমন তথ্য দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে বাংলাদেশ এখন আয়হীন কর্মসংস্থানের পরিস্থিতি তৈরি করেছে। এজন্য বেসরকারি খাতে বিনিয়োগের ধীর গতিকে দায়ী করছে তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থাটি দেশের ব্যাংক খাতকে বিকলাঙ্গ ও এতিম হিসেবেও অভিহিত করেছে। ফয়সাল শোভনের রিপোর্ট। দেশে গেল অর্থবছরে প্রায় 14 লাখ মানুষ যোগ দিয়েছেন শ্রমবাজারে। তার মধ্যে 13 লাখের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যেখানে আগের 3 বছরে এই সংখ্যা ছিল গড়ে মাত্র 4.5 লাখ করে। সব মিলিয়ে দেশে কাজে নিয়োজিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 6 কোটিতে। 2015-16 অর্থ বছরে মাসে তাদের প্রকৃত গড় আয় ছিল 13,600 টাকা করে, যা গেল বছর 2.5 ভাগ কমে গেছে। এমনই পরিসংখ্যান তুলে ধরেছে সিপিডি দেশের অর্থনীতির গতি প্রকৃতির বিশ্লেষণে। আমরা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি থেকে বের হয়ে এখন আয়হীন কর্মসংস্থানে চলে গেছে। উচ্চতর প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে শোভন কর্মসংস্থান। কারণ যেই কর্মসংস্থানটুকুও সৃষ্টি হয়েছে সেটুকু হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে, সেখানে আয় কম, সেখানে কোনো ধরনের শ্রমের অধিকার বা শ্রমের সেই পরিবেশ নাই, এবং সেখানে এটা সেবা খাতের ভিতরে হচ্ছে, প্রক্রিয়াকরণ খাতের ভিতরে হচ্ছে না। সিপিডি বলছে জিডিপিতে যে প্রবৃদ্ধি হচ্ছে তাও মূলত সরকারি বিনিয়োগের উপর নির্ভর করে, কেননা বেসরকারি বিনিয়োগ অনেকটাই স্থবির হয়ে আছে। কিন্তু বেসরকারি খাতে ঋণের অঙ্কটা ঠিকই 18 ভাগ হারে বাড়ছে আমদানিও বড় আকারে, যা নিয়ে প্রশ্ন আছে সিপিডির। পুঁজিপণ্য আমদানি হচ্ছে ব্যক্তি খাতে, এবং সরকারি ব্যাংকের টাকাও যাচ্ছে, ব্যক্তি খাতের ব্যাংকের টাকা যাচ্ছে, কিন্তু ব্যক্তি বিনিয়োগ হচ্ছে না। এটা কীরকম কথা? আপনি একটা বিকলাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করেছেন। নিতান্তই ব্যাংকিং খাত একটি এতিমে পরিণত হয়েছে। তাকে রক্ষক যারা থাকবেন, সেই রক্ষক যারা আছেন তারাই এখন এই শিশুর উপরে, এই এতিমের উপর অত্যাচার করছেন। এমন অবস্থায় নির্বাচনী বছরে দেশের আর্থিক স্থিতিশীলতা আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সিপিডি। ব্যাংক খাতের ঋণ তছরূপ, পুঁজিবাজারে অস্থিরতা আর আমদানির আড়ালে টাকা পাচার যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। ব্যাংক, পুঁজিবাজার, আমদানি, এই তিনটির মাধ্যমে অর্থের অপব্যবহার, পাঠানো, দুটোই এটার ভিতর দিয়ে হবে। 3টি জায়গায় আমরা ঝুঁকির কথা বলছি। নির্বাচনী ডামাডোলে অর্থনৈতিক সামষ্টিক ব্যবস্থাপনায় বিশেষ করে প্রবৃদ্ধির যে চরিত্র আমরা দেখছি কর্মসংস্থান এবং আয়ের ক্ষেত্রে, এটার ভিতরে গরিব মানুষগুলো যেন বাড়ানো যায়। এই জন্য আমরা খুব জোর দিয়ে যেটা বলছি সেটা হলো সামাজিক নিরাপত্তা খাতে, বিশেষ করে সরকারের ঘোষিত সামাজিক নিরাপত্তা নীতিতে আরও বেশি অর্থায়ন করতে হবে। সেই সঙ্গে আসছে অর্থবছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বাড়তি $100 কোটি বা 8,000 কোটি টাকা যোগান দিতে হবে। তা কোথা থেকে আসবে, বাজেটে তার দিক নির্দেশনা রাখারও পরামর্শ সিপিডির। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিধান আগামী বাজেটেও বহাল থাকছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, বিদেশে অর্থ পাচার ঠেকাতে আর শিল্পে বিনিয়োগ বাড়াতে এই সুযোগ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার রাজস্ব ভবনে নির্মাণ খাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। সৌরভ রহমানের রিপোর্ট। রড থেকে শুরু করে সিমেন্ট, বালু কিংবা ইট, সব ধরনের নির্মাণ সামগ্রীরই দাম বাড়ছে গেল 6 মাস ধরে। যার লাগাম টেনে ধরতে আসছে বাজেটে এসব পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের সঙ্গে প্রাক বাজেট আলোচনায়। চাওয়া হয়েছে অগ্রিম আয়কর আর ভ্যাটের অব্যাহতি। সিমেন্ট উৎপাদন খাতে অগ্রিম আয়কর কর্তন প্রথা বাতিল। সিমেন্ট কোম্পানি সমূহের বিপরীতে জমাকৃত এআইটির ফেরতযোগ্য অর্থ যতদূর সম্ভব স্বল্প সময়ের মধ্যে ফেরত নেওয়া। আমরা যে স্পঞ্জ আয়রন যেটা কেমিক্যাল হিসাবে আনি, এটা 1000 টাকা আছে, আমরা 500 টাকা দাবি করেছি। আর এআইটি 800 টাকা দিচ্ছি, এটাকে 400 করার জন্য এটা দাবি করেছি। এসব সামগ্রী ব্যবহার করে যারা ভবন তৈরি করে সেই নির্মাতারা সুপারিশ করেছে ফ্ল্যাট আর প্লটের নিবন্ধন ফি অর্ধেকে নামিয়ে আনার। তাদের সংগঠন রিহ্যাবের দাবি আবাসন খাতে আগামী 5 থেকে 10 বছরের জন্য অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার।
যদিও এনবিআর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন শুধু আসছে অর্থ বছরের জন্য। অপ্রদর্শিত আয় আমরা যখন এটাকে দেখানোর জন্য বৈধ করি তখন কিন্তু জরিমানা আদায় সহই আমরা এটাকে করি। কাজেই প্রতি বছরই এটা হয়ে আসছে, আমরা বন্ধ করে দিব না। যদি আমরা বন্ধ করে দেই তাহলে এক হইল টাকাগুলি বাইরে চলে যাবে, কেমন, আরেক হইল আমাদের প্রোডাক্টিভ খাতে এইগুলি ব্যবহার হবে না। চেয়ারম্যান জানান আয়কর অধ্যাদেশের 19-এর বি ধারা অনুযায়ী এই অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ আছে, তবে এজন্য নিয়মিত করের পাশাপাশি বাড়তি 10% হারে জরিমানা দিতে হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 5 বছর পেরোলেও রানা প্লাজা দুর্ঘটনায় আহত 48% শ্রমিক এখনও কাজে ফিরতে পারেনি, এমন তথ্য জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ বলছে শারীরিক ও মানসিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় কাজ করতে পারছে না এসব শ্রমিক। তাদের মতে সেই দুর্ঘটনার পর দেশের পোশাক শিল্পে অবকাঠামোগত নিরাপত্তা বাড়লেও শ্রমিকের অধিকার নিশ্চিতে অগ্রগতি খুবই সামান্য। দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে 2013 সালের 24 এপ্রিল। সাভারে রানা প্লাজা ধসে প্রাণ হারায় 1136 জন পোশাক শ্রমিক, আহত হয় প্রায় 2500-এর মতো। কেমন আছেন আহত সেই শ্রমিকরা? উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের জরিপ বলছে বেঁচে যাওয়া শ্রমিকের 12 ভাগের শারীরিক অবস্থা অবনতি হয়েছে আগের চেয়ে। এখনও মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি 22 ভাগ শ্রমিক। কোনো রকম আয়ের ব্যবস্থা হয়নি চাকরি হারানো আহত শ্রমিকের 48 ভাগের। যে ধরনের কাজে ওনারা জড়িত আছেন সেটা হচ্ছে যে গার্মেন্টসে একটা বড় সংখ্যা ফিরে গেছেন, ডে লেবারার আছে 21.6%, টেলার্স আছেন 8.8%, যে এখনো 4.5% আছে যাদের হাউসহোল্ড ইনকাম হচ্ছে 5000 টাকার কম, যেখানে আমরা জানি যে ন্যূনতম মজুরি হচ্ছে 5300 টাকা গার্মেন্টস শ্রমিকদের জন্য। সো ওনারা তো একসময় এই পেশাতেই ছিলেন, সো এখন ওনাদের পুরা হাউসহোল্ড ইনকাম ইজ অ্যাকচুয়ালি লেস দেন হোয়াট দে উড হ্যাভ আর্নড। রানা প্লাজার এই দুর্ঘটনা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে পুরো তৈরি পোশাক খাতকে। শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে চাপ বাড়ে ক্রেতা প্রতিষ্ঠান ও দেশগুলোর পক্ষ থেকেও। সেই চাপ মাথায় নিয়ে গেল 5 বছরে অ্যাকর্ডের অধীনে থাকা 77% আর অ্যালায়েন্সের 80 ভাগ কারখানা নিরাপদ করা গেছে, কিন্তু শ্রম অধিকার কি নিশ্চিত হয়েছে? সেফটি মানে সবচেয়ে ফোকাস পেয়েছে, অন্যান্য যে অধিকারের বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে ইনঅ্যাডিকুয়েটলি কভারেজ। সেখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং কালেক্টিভ বার্গেনিং অভাব আছে, সেখানে ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা এবং অন্যান্য যে শ্রমিক অধিকার সেই বিষয়গুলো বাইপাস হয়েছে। After Rana Plaza, the compensation rate which was prescribed by the National Committee, it must be 15 লাখ টাকা। আমরা বলেছি 15 লাখ, যেদিন আমরা বলেছি সেই দিন লেবার ল নতুন করে প্রণীত হয়েছে এবং 1 লাখ টাকাই লেখা আছে। সুতরাং ক্ষতিপূরণের দিক থেকে অগ্রগতির মাত্রাটা হলো এই জায়গায় যে আমরা এখনো কোনো স্ট্যান্ডার্ড ফিক্স করতে পারিনি। অধিকার আদায়ে মালিক পক্ষের সাথে আলোচনায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ আছে বিদ্যমান আইনে, তবে সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছে মালিক পক্ষের অসহযোগিতার কারণে। এই ইউনিয়ন কিন্তু কার্যত নাই, ভিজিবিলিটি ফিজিক্যালি দেখা যাবে যে এগুলো নাই, কারণ হলো এগুলো বেশিরভাগই দেখা যাবে যে হয়তো নেতৃবৃন্দ থেকে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা অন্যত্র চলে গেছে। মালিকদের একটা প্রভাব মারাত্মকভাবে, এমনকি মালিকদের গভর্নমেন্টের প্রভাব মাঝে মাঝে এই ইউনিয়ন গঠনের ক্ষেত্রে প্রয়োগ হয়, সেটা বন্ধ করতে হবে। আলোচনায় উঠে আসে এই খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেয়ার এবং দ্রুততম সময়ে এর বাস্তবায়নের। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চীন আর রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নতুন অভিযোগ কি, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। উৎপাদন খরচ না ওঠায় ঠাকুরগাঁওয়ে গম আবাদে আগ্রহ হারাচ্ছে কৃষক, কমছে ফলনও। পরিস্থিতি উন্নয়নে সরকারি খাদ্য গুদামের জন্য মাঠ পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি গম কেনার দাবি তুলেছে কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি বিভাগের হিসেবে দেশের মোট গম উৎপাদনের 5 ভাগ আসে ঠাকুরগাঁও থেকে। জেলায় এবার গমের আবাদ হয়েছে 61,000 হেক্টর জমিতে, যা গেল বছরের তুলনায় প্রায় 8,000 হেক্টর কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় বাম্পার ফলন হয়েছে গমের।
কিন্তু কয়েক বছর ধরে ন্যায্য মূল্য না পাওয়ায় গম চাষ ছেড়ে অন্যান্য ফসল আবাদে ঝুঁকছেন চাষিরা। যখন আমরা গম তুলি তখন গুড়ান গম কিনে না, আর যখন আমাদের ঘরে গম থাকে না তখন আবার গুড়ান গম কিনে। এই জন্য গমের দাম আমরা পাই না, এই জন্য গমের আবাদ করি নাই। গত কয়েক বছর ধরে গমের দাম পাইনি, তাই এবার ভুট্টা চাষে বেশি আগ্রহী হচ্ছি। কৃষকরা জানান, এবছর বিঘা প্রতি 7 থেকে 8 হাজার টাকা খরচ করে উৎপাদন হয়েছে 12 থেকে 14 মন। এই গম 700 টাকা দরে বিক্রি করেও কোনো লাভ হচ্ছে না। এর জন্য সরকারি গুদামে সরাসরি গম বিক্রি করতে না পারাকেই দায়ী করছেন চাষিরা। বাজার দর নাই তো, 1400 হইতে 1500 মাত্র বস্তা, 700 750 টাকা মন বিক্রি করতে। এখন বাজার তো কয়া দেবে, এখন 1600 টাকা 1500 টাকা বস্তা। হ্যাঁ, এগুলা যে পোষাবে। সরকারি গুদামে গম বিক্রির জন্য যে কার্ড দিয়ে থাকে কৃষি বিভাগ, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও নেতাকর্মীদের কারণে তার সুফল পাচ্ছে না প্রকৃত কৃষকরা। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, নেতাকর্মী এগুলাই কার্ড নিয়ে আমাদেরকে চা খাওয়ার জন্য 400-500 টাকা দেয়, ওরাই গম ঢুকে এলএসডিতে, ওরাই টাকা নেয়। আমাদেরকে তো আমরা টাকা পাই না। কৃষককে যদি সরাসরি সরকার স্লিপ দিত তাহলে কৃষক এটা সুযোগ সুবিধা পাইতো আর কি। এর জন্য গম মাড়াই করে বাড়িতে মজুত রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক। আর প্রকৃত কৃষকরা যাতে গমের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। উৎপাদিত গম মাড়াই করে গুদামজাত করেন নিজের বাড়িতে এবং যতদূর সম্ভব সেটি নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে। তাহলে দাম কিছুটা বৃদ্ধি পেলে তার সুফলও পাবেন এবং সরকার যখন গম সংগ্রহ করবেন, তালিকা করবেন, তখনও সেই সুযোগ থেকে কৃষকরা বঞ্চিত হবেন না। প্রান্তিক চাষিদের গমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে সরকার, আশা ঠাকুরগাঁয়ের কৃষকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। বুধবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় তিনি এই পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ 5 জন কর্মকর্তাকে অপসারণ করা হয়, যা নিয়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছিল ব্যাংকটিতে। সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5777-এ। হাত বদল হয়েছে 507 কোটি টাকা শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 168টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 126টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। মার্কেট আজকে 6 পয়েন্ট নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে। টার্নওভার ছিল 500 কোটি টাকা। আজকে টার্নওভার চার্ট মেনলি ডমিনেটেড বাই ফার্মা অ্যান্ড ব্যাংকিং সেক্টর। আমরা যদি লাস্ট কাপল অফ ডেইজের মার্কেট দেখি, আমরা দেখব ইন্ডেক্স বেশ ভোলাটাইল ছিল উইথ এ হেলদি টার্নওভার, যেটা বলবো আমরা একটা ভালো ইন্ডিকেশন যে এখন ইনভেস্টাররা তাদের কনফিডেন্স মার্কেটের উপর ফিরে আসছে এবং এটা ইন্ডিকেট করছে তারা অ্যাক্টিভলি মার্কেটে পার্টিসিপেট করছে। এবার চীন ও রাশিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মুদ্রার অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি এর মাধ্যমে রপ্তানি বাণিজ্যে বাড়তি সুবিধা নিচ্ছে বলে দাবি তার। সোমবার এক টুইটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সুদ হার বাড়ানোর পরও মুদ্রার দাম কমানোর পায়তারা করছে দেশ দুটি। We're already losing the trade war, folks. We lost the trade war. They're getting killed. There's nothing can happen worse than what's happening now. মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত বিশ্ব বাণিজ্যে হেরে যাচ্ছে নিজেদের ভুল নীতির কারণে। নির্বাচনী প্রচারণা থেকে এমন অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অবস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে তুলবার। ক্ষমতায় আসার পর থেকে একে একে সেই নীতি বাস্তবায়ন শুরু করেন ট্রাম্প। সর্বশেষ বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল চীনের বিরুদ্ধে, তাদের পণ্য আমদানির বিপরীতে অতিরিক্ত শুল্ক বসিয়ে। তার রেশ কাটতে না কাটতেই এবার চীন আর রাশিয়ার মুদ্রা অবমূল্যায়ন নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার এই টুইট বার্তা দেন ট্রাম্প। তাতে বলেন, যুক্তরাষ্ট্র একদিকে তার নীতি নির্ধারণী সুদে হার বাড়িয়ে যাচ্ছে, আর অন্যদিকে রাশিয়া আর চীন ডলারের বিপরীতে তাদের মুদ্রা অবমূল্যায়ন করে চলছে। এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। The era of economic surrender is totally over. From now on, we expect trading relationships to be fair and, very importantly, reciprocal.
অবশ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গেল এক বছরে চীনের মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারই বরং 8.6 দর হারিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের আগে রুবলের বিপরীতেও 4 দর হারিয়েছিল ডলার। এমন অবস্থায় মার্কিন ট্রেজারি বিভাগও গেল শুক্রবার মুদ্রা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ট্রাম্পের অভিযোগের কোনো সত্যতা নেই তাতেও। মার্কিন প্রেসিডেন্টের টুইটকে বিশৃঙ্খল বার্তা হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত তথ্যগুলো বিশৃঙ্খল। এসব তথ্য আমাকে একটি চাইনিজ কবিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। যাই হোক, অন্যরা কি বলছে সেটা বিষয় না। আমরা আমাদের মুদ্রার হার নির্ধারণের প্রক্রিয়া চালিয়ে যাব। কোনো দেশ মুদ্রার অবমূল্যায়ন করলে বাড়তি সুবিধা পায় সে দেশের রপ্তানিকারকরা। কারসাজির মাধ্যমে চীন এই সুবিধা নিচ্ছে বলে অভিযোগ আছে দীর্ঘদিন ধরে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।